মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজকে যে ক্লাসটি আমি তোমাদেরকে নিব এটি অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য, এবং যে কোর্সটি আমি পড়াবো সেটি হচ্ছে অ্যাবনর্মাল সাইকোলজি বা অস্বাভাবিক মনোবিজ্ঞান। এর আগেও তোমরা অনেকগুলো ক্লাস করেছো, তো সেখানে বিভিন্ন রোগের আমরা নামকরণ সম্বন্ধে জেনেছি, রোগের কারণ সম্বন্ধে জেনেছি, সেগুলো চিকিৎসা কী হয় সেটা সম্বন্ধেও কিন্তু আলোচনা করা হয়েছে। তো আজকে রোগ আছে, সেক্ষেত্রে আরেকটি টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মেন্টাল রিটার্ডেশন বা মানসিক প্রতিবন্ধকতা। হ্যাঁ, তাহলে আজকে আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হচ্ছে মানসিক প্রতিবন্ধতা। তার আগে আমি আমার পরিচয়টি একটু দিয়ে নিই তোমাদের কাছে, যে আমি তোমাদের সঙ্গে আছি স্মৃতি সরকার, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। যাই হোক, আশা করছি যে তোমরা ভালো আছো, পড়াশোনা করছো। নিজেদের কাজগুলোকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে, এটা সবসময় আমাদেরকে মনে রাখতে হবে। আমি আবারও বলছি, শুধুমাত্র যে পাঠ্য বই পড়তে হবে তা কিন্তু না, সাধারণ জ্ঞান, ইংরেজি চর্চা, তোমাদের যে কোনো কাজের বিকাশটা যেন সামনের দিকে যায় সেদিকে খেয়াল রাখতে হবে, অর্থাৎ আমরা যেন থেমে না থাকি কোনোভাবেই। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি পড়ব? আজকে আমরা পড়ব মানসিক প্রতিবন্ধিতা, তাই না? অর্থাৎ প্রতিবন্ধিতা কথাটার মধ্যে কিন্তু এক ধরনের প্রতিবন্ধকতা, এক ধরনের বাধা, এক ধরনের ডিসঅ্যাবিলিটি বোঝাচ্ছে। কোনো কিছুর মানুষের শারীরিক অক্ষমতা থাকতে পারে, সেক্ষেত্রে মানুষের কিন্তু মানসিক অক্ষমতা বা মানসিক প্রতিবন্ধকতাও রয়েছে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই মানসিক প্রতিবন্ধকতার কিন্তু বিভিন্ন নামকরণ রয়েছে: মানসিক অস্বাভাবিকতা, মানসিক ত্রুটি, তারপর মানসিক বৈকল্য, অর্থাৎ বিভিন্নভাবে কিন্তু এই মানসিক প্রতিবন্ধকতা বা মেন্টাল রিটার্ডেশন যে সেটার কিন্তু নামকরণ করেছেন। তো আমেরিকান অ্যাসোসিয়েশন অফ মেন্টাল ডেফিসিয়েন্সি, যেটাকে সংক্ষেপে AAMD বলা হয়। সংক্ষেপে কি বলা হয়? AAMD। তাহলে এটার পুরো অর্থ বা পুরোটাকে যদি আমরা ভাঙি তাহলে কি আসবে? আমেরিকান অ্যাসোসিয়েশন অফ মেন্টাল ডেফিসিয়েন্সি, যেটাকে সংক্ষেপে বলা হয় AAMD। এই যে একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান কিন্তু মানসিক প্রতিবন্ধকতা সম্পর্কে একটি গ্রহণযোগ্য, একটি সর্বাধুনিক একটি সংজ্ঞা প্রদান করেছেন। সেটা কি? সেখানে তারা বলেছেন যে এই প্রতিষ্ঠানটি মানসিক প্রতিবন্ধকতা বলতে বোঝায় যে এমন একটি অবস্থা যা বুদ্ধিবৃত্তির গড়পড়তা নিম্নমান, অর্থাৎ একটি স্বাভাবিক মানুষের যে বুদ্ধিবৃত্তি থাকা উচিত, যে বুদ্ধিবৃত্তির দ্বারা সে শিক্ষা প্রতিষ্ঠানে, সে বাহিরের জগতে, সে সাংস্কৃতিক জীবনে, সে চাকরি জীবনে, অর্থাৎ সকল ক্ষেত্রে তার বুদ্ধিমত্তার পরিচয় প্রয়োগ করে সে সমাজের সঙ্গে, পরিবারের সাথে টিকে থাকছে। কিন্তু একজন অস্বাভাবিক ব্যক্তির কি হয়, যে স্বাভাবিক বুদ্ধিবৃত্তির গড়পড়তা যে মান থাকে সেটার মানটা নিম্নমানের হয়, যা বিকাশ পর্বে উৎপত্তি লাভ করে, অর্থাৎ তার জন্মগ্রহণের পরপরই কিন্তু বোঝা যায় তার মধ্যে মানসিক প্রতিবন্ধকতা রয়েছে। হ্যাঁ, একটি শিশু সাধারণভাবে স্বাভাবিক শিশুর মতো যেভাবে বেড়ে ওঠার কথা, যে মেন্টাল রিটার্ডেড যে চিলড্রেন, সেগুলো কিন্তু বা ব্যক্তি, চিলড্রেন থেকেই তো আসলে একজন ব্যক্তি হয়ে ওঠে। তো সেই ব্যক্তি বা একটি শিশু যখন বেড়ে ওঠে তার কিন্তু সূচনাটা শিশু পর্বে, অর্থাৎ বিকাশ পর্বে উৎপত্তি লাভ করে এবং অভিযোজনমূলক বিভিন্ন আচরণে বিঘ্ন সৃষ্টি করে। তাহলে মূল কথাটা যদি আসে যে AAMD বা আমেরিকান অ্যাসোসিয়েশন অফ মেন্টাল ডেফিসিয়েন্সি, এই প্রতিষ্ঠান একটি গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন। সেই সংজ্ঞাটা কি? মানসিক প্রতিবন্ধকতা বলতে বোঝায় সাধারণ বুদ্ধিবৃত্তির গড়পড়তা নিম্নমান, যা বিকাশ পর্বে উৎপত্তি লাভ করে এবং অভিযোজনমূলক আচরণে বিঘ্ন সৃষ্টি করে। এই সংজ্ঞাটি তোমাদের
মুখস্থ রাখতে হবে। এই সংজ্ঞাটি আমি তোমাদেরকে লিখে দেওয়ার চেষ্টা করছি। তাহলে এই প্রতিষ্ঠানটি যে সংজ্ঞাটি প্রদান করেছেন সেটা কি? সেটা হচ্ছে মানসিক প্রতিবন্ধিতা বলতে বোঝায় স্বাভাবিক বুদ্ধিবৃত্তির গড়পড়তা নিম্নমান, অর্থাৎ যে স্বাভাবিক বুদ্ধি থাকা দরকার সেই বুদ্ধির তুলনায় নিম্নমানের হয়, যা বিকাশ পর্বে মানে তোমরা বিকাশ মনোবিজ্ঞানে জেনেছো যে একটি শিশুর ডেভেলপমেন্ট পিরিয়ড কোন সময় থাকে, একটি শিশু কখন বেড়ে উঠতে থাকে, কখন তার বিকাশ লাভ হয়, সেই বিকাশ পর্বে উৎপত্তি লাভ করে, অর্থাৎ পরিবার বুঝতে পারে তার সমস্যা আছে, বিকাশ পর্বে উৎপত্তি লাভ করে এবং অভিযোজনমূলক বিভিন্ন আচরণে বিঘ্ন সৃষ্টি করে, সেটাই হচ্ছে মানসিক প্রতিবন্ধকতা বা প্রতিবন্ধিতা, যেটাই বলি না কেন। তাহলে দেখো এখানে তিনটি বিষয় ফুটে উঠছে যে স্বাভাবিক বুদ্ধিবৃত্তির গড়পড়তা নিম্নমান হবে, যা বিকাশ পর্বে উৎপত্তি লাভ করবে এবং অভিযোজনমূলক বিভিন্ন আচরণে বিঘ্ন সৃষ্টি করবে। অভিযোজন কথাটি কিন্তু একটি শিশুর আসলে যখন জ্ঞান হয় তারপর থেকে কিন্তু দেখা দেয়। কিভাবে দেখা দেয় দেখো, যখন একটি শিশুকে মা খাওয়ায়, হ্যাঁ, সে যখন নিজে খেতে পারে না মা খাওয়ায়, সে পুরোটা মা বাবার উপর নির্ভর, হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু এই যে ধীরে ধীরে খাওয়া, ঠিক আছে, সে খেতে গেলেও কান্না করছে কিনা, ঠিকভাবে খাচ্ছে কিনা, তার কোনো শারীরিক সমস্যা হচ্ছে কিনা, মানসিক সমস্যা হচ্ছে কিনা, তার যদি শারীরিক মানসিক সমস্যা হয় তাহলে কিন্তু সে ঠিকমতো খাওয়া দাওয়া করবে না। তো খাওয়া দাওয়ার পর্ব গেল, সে একটু বড় হলো, তাকে যখন স্কুলে পাঠানো হলো, সে স্কুলে আসলে টিচারদের কাছ থেকে কতটুকু রেসপন্স সে করছে, কতটুকু সাড়া দিচ্ছে, হ্যাঁ, ম্যাডাম জিজ্ঞাসা করলো তোমার নাম কি, স্বাভাবিকভাবে শিশুরা কি বলবে, আমার নাম সুমা, আমার নাম রুমা, আমার যার যেটা নাম সেটা বলবে। কিন্তু একটি অস্বাভাবিক বা মানসিক প্রতিবন্ধী শিশু কিন্তু তার অভিযোজন, অর্থাৎ টিচারের সাথে একজন ছাত্রছাত্রীর যে বিনিময়, যে অভিযোজনমূলক সম্পর্ক, সেই অভিযোজনমূলক সম্পর্কেও কিন্তু তার আচরণেও কিন্তু বিঘ্নতা সৃষ্টি করবে, অর্থাৎ সে কিন্তু ঠিকমতো রেসপন্স করতে পারবে না, সে ঠিকমতো আই কন্ট্যাক্ট করতে পারবে না, সে টিচারের কথা ঠিকমতো বুঝতে পারবে না, কারণ তার কি হবে, তার আইকিউ লেভেলটা হয়তো অনেক কম থাকবে, তাই না? যারা মানসিক প্রতিবন্ধী তাদের প্রধান একটা দিক হলো যে তাদের বুদ্ধিমত্তা, অর্থাৎ যেটা আমাদের আইকিউ এর কথা তোমরা যেটা শুনেছো, যেটাকে বলা হয় বুদ্ধি পরিমাপের একক, সেটাকে হচ্ছে বুদ্ধাঙ্ক, যার মাধ্যমে আমরা বুদ্ধিকে পরিমাপ করছি সেটা হচ্ছে বুদ্ধাঙ্ক। তো সেই আইকিউ লেভেলটা কিন্তু তার কম থাকবে, যেটা এখানে বলা হয়েছে যে বুদ্ধিবৃত্তির গড়পড়তা নিম্নমান, যা বিকাশ পর্বে উৎপত্তি লাভ করবে এবং অভিযোজনমূলক আচরণে বিঘ্ন সৃষ্টি করবে। আমার মনে হয় এই যে প্রতিষ্ঠানটি যে সংজ্ঞাটি প্রদান করেছেন, আমি তোমাদের সামনে যতবার এই সংজ্ঞাটি উপস্থাপন করলাম, এই ভিডিওটি দেখার পর মিনিমাম 3 বার আমি সংজ্ঞাটি তোমাদের সামনে রিপিট করেছি। এই সংজ্ঞাটি যদি তোমরা দেখো তাহলে কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। সংজ্ঞাটির মধ্যে 3টি বিষয়ই ফুটে উঠছে, যেটা আমি আবারও বলছি, সেটা হচ্ছে কি, যেটি বুদ্ধিবৃত্তির গড়পড়তা নিম্নমান, যা বিকাশ পর্বে উৎপত্তি লাভ করবে এবং অভিযোজনমূলক আচরণে বিঘ্ন সৃষ্টি করবে, সেটাকে আমরা মানসিক প্রতিবন্ধকতা বলি, যা আমেরিকান অ্যাসোসিয়েশন অফ কি বলে মেন্টাল ডেফিসিয়েন্সি একটি প্রতিষ্ঠান AMD এই সংজ্ঞাটি প্রদান করেছেন। এবং তার পাশাপাশি আরেকটি প্রতিষ্ঠান APA আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন, এই নামকরণগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে, এগুলো তোমাদের কুইজ প্রশ্ন হিসাবে আসতে পারে। APA অর্থ কি বা AAMD অর্থ কি, ঠিক আছে, এই জন্য কিন্তু
তোমাদেরকে অবশ্যই জানতে হবে। আচ্ছা, এরপরে আসো APA যে প্রতিষ্ঠানটি, APA যেটাকে আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে APA, ওই প্রতিষ্ঠানও কিন্তু এই মানসিক প্রতিবন্ধকতার একটি গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন। সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে মানসিক প্রতিবন্ধকতা বলতে বোঝায় অস্বাভাবিক সাধারণ বুদ্ধিবৃত্তি যা বিকাশ পর্বে উদ্ভূত হয় এবং যা একজন ব্যক্তির ব্যক্তিগত ও সামাজিক অভিযোজন বা পরিপক্কতা বিঘ্ন সৃষ্টির সাথে সংশ্লিষ্ট থাকে। দুটো সংজ্ঞা যদি আমরা দেখি তাহলে দুটো সংজ্ঞাতেই তিনটি বিষয় কিন্তু সুস্পষ্টভাবে দেখা দিচ্ছে। শুধু কথার অর্থাৎ বাক্য প্রয়োগে কিছুটা শব্দের হেরফের ওনারা করেছেন। তাহলে আমি সংজ্ঞাটি আরেকবার বলছি, অস্বাভাবিক সাধারণ বুদ্ধিবৃত্তি। মনোবিজ্ঞানে যে অস্বাভাবিক আচরণ নিয়ে আমরা আলোচনা করছি, সেই অস্বাভাবিক সাধারণ বুদ্ধিবৃত্তি কথাটাই কিন্তু বারবার এই মানসিক প্রতিবন্ধকতার ক্ষেত্রেও প্রয়োগ করা হয়েছে। তাহলে মানসিক প্রতিবন্ধকতা বলতে বোঝায় অস্বাভাবিক সাধারণ বুদ্ধিবৃত্তি যা বিকাশ পর্বে উদ্ভূত হয় এবং যা একজন ব্যক্তির ও সামগ্রিক অভিযোজন বা পরিপক্কতা যা বিঘ্ন সৃষ্টির সাথে সংশ্লিষ্ট থাকে। তাহলে এই সংজ্ঞাটি প্রদান করেছেন কে? এই সংজ্ঞাটি প্রদান করেছেন APA। আমি তোমাদের সংজ্ঞাটি তারপরেও লিখে দিচ্ছি, যদিও দুইটি সংজ্ঞা কথাটি একই দাঁড়াচ্ছে, তারপর দুইটি সংজ্ঞার অস্বাভাবিক মানসিক প্রতিবন্ধকতা বা প্রতিবন্ধিতা বলতে বোঝায় অস্বাভাবিক সাধারণ বুদ্ধিবৃত্তি যা বিকাশ পর্বে উদ্ভূত হয় এবং ব্যক্তির ব্যক্তিগত ও সামাজিক বিষয়ে অভিযোজনে বিঘ্ন সৃষ্টির সাথে সংশ্লিষ্ট থাকে। অর্থাৎ তার যে ব্যক্তিগত একটি অভিযোজন এবং সামাজিক যে অভিযোজন বা পরিপক্কতা সেটার সাথে কিন্তু সংশ্লিষ্ট থাকে। আসলে সংজ্ঞাগুলোর কথা যদি একই হয়, তারপরও যে প্রতিষ্ঠান যেভাবে সংজ্ঞাগুলো প্রদান করেছেন বা একজন বিজ্ঞানী যেভাবে তার কথাগুলো উপস্থাপন করেছেন, একটি সংজ্ঞা লেখার সময় কিন্তু তোমাদের এই কথাগুলো লিখতে হবে, বুঝতে হবে যে সংজ্ঞাগুলো বইয়ে যেভাবে দেওয়া থাকবে, যে কোটেশনে দেওয়া থাকবে, ঠিক আছে? কোটেশন অর্থ যে এখান থেকে শুরু হয় আর এখান থেকে শেষ হয় এই সংজ্ঞাটি, তার মধ্যে যে সীমাবদ্ধ কথাগুলো আছে সেই কথাগুলো যেভাবে থাকবে সেভাবেই কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে। নিজের মন মতো করে কিন্তু লেখা যাবে না। বোঝা যাচ্ছে যে এই সংজ্ঞাটি দ্বারা আমরা এই কথাটি বুঝতে পারছি, কিন্তু তার মানে এই নয় যে একজন বিজ্ঞানীর কথা আমি আমার নিজের মতো করে বুঝিয়ে দিলাম। একজন বিজ্ঞানীর সংজ্ঞার সাথে আরেকজন বিজ্ঞানীর সংজ্ঞা রিলেটেড থাকবে, এটা তো বোঝাই যাচ্ছে, কারণ যেহেতু তারা একই বিষয় নিয়েই সংজ্ঞা প্রদান করছেন, তাই না? তাদের মূলগত বিষয় কিন্তু একই থাকবে, কিন্তু তারপরেও ওনারা যে কথাগুলো যুক্ত করবেন, ওনারা যে কথাগুলো যেভাবে উপস্থাপন করবেন সেই কথাগুলো সেভাবেই কিন্তু খাতায় লিখতে হবে, সেটা যতটুকুন পরিমাণ হোক বা যত বেশি পরিমাণই হোক না কেন। আচ্ছা, তাহলে এই মানসিক প্রতিবন্ধকতার ক্ষেত্রে যে সংজ্ঞাগুলো আমরা যদি বিশ্লেষণ করি তাহলে কিন্তু তিনটি বিষয় সুস্পষ্ট হয়ে ওঠে। কি কি বিষয়? প্রথমত এটি বিকাশজনিত ত্রুটি, তাই না? আমরা এটা বুঝতে পারছি যে এটা বিকাশজনিত ত্রুটি, অর্থাৎ
একটি শিশু স্বাভাবিক শিশু জন্মগ্রহণ করেছে, তার হচ্ছে পরবর্তীতে তার মানসিক সমস্যা হয়েছে, সেক্ষেত্রে তার মানসিক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, সেটা আলাদা কথা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যারা মানসিক প্রতিবন্ধী বা এই যে শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে, হ্যাঁ, তো শারীরিক প্রতিবন্ধকতা কি হয়, একটি শিশু জন্মগ্রহণ করলো স্বাভাবিকভাবে, কিন্তু তার অ্যাক্সিডেন্টে পায়ে সমস্যা হলো, তো সে শারীরিকভাবে প্রতিবন্ধকতা তৈরি হলো। কিন্তু একটি মানসিকভাবে যখন একটি শিশুর প্রতিবন্ধকতা তৈরি হয়, তখন কিন্তু তার জন্মগতভাবেই বেশি হয়ে যায় না। এই জন্য এটাকে বলা হয়েছে যে এটি বিকাশজনিত ত্রুটি, এদের মধ্যে মানসিক বৃত্তিগুলোর স্বাভাবিক বিকাশ ঘটে না। একজন শিশু যখন জন্ম থেকেই এই প্রতিবন্ধকতা নিয়ে আসে, তখন যে মানসিক বৃত্তি, অর্থাৎ কিভাবে আমার মানুষের সাথে কথা বলতে হবে, কিভাবে হচ্ছে ভালো মন্দ, ন্যায় অন্যায়ের যে পার্থক্য, এই বিষয়গুলো কিন্তু স্বাভাবিক বিকাশ তার মধ্যে ঘটবে না। যদি তাকে কিছুটা মাত্রায় শিক্ষা লাভ করা যায়, কিছুটা মাত্রায় প্রশিক্ষণ লাভ করা যায়, সেটা আমরা একটু পরে আলোচনা করব। তাহলে তোমরা বুঝতে পারবা যে কার মধ্যে কতটুকু আইকিউ থাকলে আসলে তাকে কিছুটা স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যেতে পারে। তাহলে প্রথম যে বৈশিষ্ট্যটা আমরা পেয়েছি সেটা হচ্ছে এটি বিকাশজনিত ত্রুটি, এদের মধ্যে মানসিক বৃত্তিগুলোর স্বাভাবিক বিকাশ ঘটবে না বা ঘটে না। দ্বিতীয় কি, এটি হচ্ছে নিম্নমানের বুদ্ধিবৃত্তি। নিম্নমানের বুদ্ধিবৃত্তি অর্থাৎ বুদ্ধিবৃত্তি যদিও এদের মধ্যে কিছুটা পরিমাণ থাকে, কিছুটা হয়তো তারা সমাজের সাথে, কিছুটা হয়তো তারা পরিবারের সাথে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করে, বা 2% হলেও করে, সেটা তাদের বুদ্ধি, যে বুদ্ধিটাকে কাজে লাগায়, সেটা অনেকটাই নিম্নমানের বুদ্ধিবৃত্তি, এবং মানসিক বিকাশের অভাবের জন্য কিন্তু এই বুদ্ধিবৃত্তি নিম্নমানের হয়। যেহেতু তাদের মানবিক যে বৃত্তিগুলোর বিকাশ ঘটে না, বিকাশজনিত যে বাধা, একটি শিশু যেভাবে জন্মগ্রহণ করার কথা, যেভাবে বেড়ে ওঠার কথা, সেই বিকাশগুলো যখন বাধা প্রাপ্ত হয়, তখন কিন্তু তার বুদ্ধিবৃত্তিগুলো নিম্নমানের হয়। আর তৃতীয় হচ্ছে অভিযোজনমূলক আচরণের ত্রুটি, যেটা দুটো সংজ্ঞার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে পরিবেশের সাথে খাপ খাইয়ে উপযোগী আচরণ করতে এরা ব্যর্থ হয়, যেটা অভিযোজনমূলক আচরণে বিঘ্ন সৃষ্টি করে। অভিযোজনমূলক আচরণের ক্ষেত্রে এটি সহায়ক ভূমিকা পালন করে না। এটি ব্যক্তিগত অভিযোজন হতে পারে, সামাজিক অভিযোজন হতে পারে, একে অন্য যে কোনো ব্যক্তির সাথে অভিযোজনমূলক যে একটি সম্পর্ক ধরে রাখার, অর্থাৎ একজন ব্যক্তির সাথে যে একজন ব্যক্তির পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে, কিভাবে তার সাথে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, এই ধারাবাহিকতা কিন্তু একজন মানসিক প্রতিবন্ধী শিশুর ব্যক্তির মধ্যে কাজ করে না। তাহলে আমরা কি পেলাম? এখানে আমরা পেলাম মানসিক প্রতিবন্ধকতা বলতে কি বোঝায়, এবং মানসিক প্রতিবন্ধকতার ক্ষেত্রে যে 3টি বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যও কিন্তু আমরা পেলাম। তো তোমাদের যদি এখানে প্রশ্ন আসে যে মানসিক প্রতিবন্ধকতা কি, এটা কিন্তু তোমরা খুব সুন্দরভাবে লিখতে পারবে। এবং সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে যদি আসে যে মানসিক প্রতিবন্ধকতার 3টি বৈশিষ্ট্য লিখো, সেক্ষেত্রেও কিন্তু তোমরা শর্ট প্রশ্নের একটি সংক্ষিপ্ত উত্তর সহজেই দিতে পারবে। আচ্ছা, এবার আমরা চলে যাব যে মানসিক প্রতিবন্ধকতার শ্রেণী বিভাগে। এখন আমরা পড়ব হচ্ছে শ্রেণী বিভাগ। এই যে মাত্রাগত আসলে শ্রেণী বিভাগ রয়েছে মানসিক প্রতিবন্ধকতার, সেই শ্রেণী বিভাগকে আমরা 4টি ভাগে ভাগ করতে পারি। ভাগগুলো আসলে প্রথমে লিখে নেই। 1 নাম্বার হচ্ছে মৃদু মানসিক প্রতিবন্ধিতা, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে মধ্যম মানসিক, 3 নাম্বার হচ্ছে গুরুতর মানসিক প্রতিবন্ধী, এবং 4 নাম্বার হচ্ছে চরম মানসিক প্রতিবন্ধিতা। অর্থাৎ
চারটা যে শ্রেণীবিভাগ, সেই শ্রেণীবিভাগের ক্ষেত্রে অ্যাস্কুরাল নামক একজন বিজ্ঞানী তিনি এই মাত্রা ভিত্তিক শ্রেণীবিভাগটি করেছিলেন। তাছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের শ্রেণীবিভাগ রয়েছে, কিন্তু তিনি যে মাত্রাগত অর্থাৎ বুদ্ধির যে এখানে প্রয়োগটা দেখিয়েছেন, যে বুদ্ধাঙ্কর ব্যবহার তিনি করেছেন, যে যার আইকিউ লেভেল কম সেই হিসাবে তার জীবনযাপন কিভাবে থাকতে পারে, সেই হিসাবে কিন্তু একটি মাত্রাগত দিক দিয়ে তিনি এই মানসিক প্রতিবন্ধকতার শ্রেণীবিভাগ করেছেন। আচ্ছা, প্রথমেই আমরা যাব 1 নাম্বার মৃদু মানসিক প্রতিবন্ধকতা। এদের মানসিক বয়সটা কি হবে? আচ্ছা, তার আগে আমি তোমাদের কাছে একটা বিষয় জানতে চাই যে তোমরা আইকিউ বা বুদ্ধাঙ্ক কিভাবে বের করতে হয় এটা তোমরা জানো কিনা। আশা করছি এটা তোমরা ফার্স্ট ইয়ারে কিন্তু জেনে যাওয়ার কথা। জেনারেল সাইকোলজিতে বুদ্ধি পরিমাপের একক বুদ্ধাঙ্ক, সেটা হচ্ছে আমরা কিভাবে বের করেছি সেটা হয়তো সবাই জানো, তারপর আমি একটু বের করে দিচ্ছি যেহেতু আলোচনা করতে গেলে আসলে লাগবে। সেটা হচ্ছে মানসিক বয়স থেকে প্রকৃত বয়সের যে অনুপাত, সেটাই হচ্ছে বুদ্ধাঙ্ক। তাহলে আমরা যদি বুদ্ধাঙ্ক বের করতে চাই তাহলে মানসিক বয়স আর প্রকৃত বয়স গুণন 100। এখন আমাকে বলো যে মানসিক বয়সটা কি আর প্রকৃত বয়সটা কি। আমি আরেকবার মনে করে দিতে চাই যে প্রকৃত বয়স হচ্ছে জন্মের পর থেকে যে বয়সটা গণনা করা হয় সেটা হচ্ছে প্রকৃত বয়স, তাই না? আমার প্রকৃত বয়স কি সেটা আমি বলবো না, ঠিক আছে? সেটা আমি তোমরা বের করবে। তাহলে প্রকৃত বয়স হচ্ছে জন্মের পর থেকে যে বয়সটা আমি গণনা করব একজন ব্যক্তি, সেটা হচ্ছে প্রকৃত বয়স। আচ্ছা, আর মানসিক বয়সটা কি? তার যে প্রকৃত বয়স সেই বয়স অনুযায়ী সে যদি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে তাকে তার মানসিক বয়স এত ধরা হয়। অর্থাৎ একজন ব্যক্তির প্রকৃত বয়স ধরো 15 বছর, তাহলে তার 15 বছর উপযোগী যে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে তার মানসিক বয়সও 15 বছর ধরা হবে। কিন্তু সে 15 বছরের একটি ছেলে বা মেয়ে, কিন্তু 15 বছর বয়স উপযোগী সে কোনো প্রশ্নের উত্তর দিতে পারছে না, তখন তার মানসিক বয়স কিন্তু কমে যাবে, ঠিক আছে? অর্থাৎ যার যে বয়স উপযোগী সে প্রশ্নের উপযোগী উত্তর যদি সে দিতে না পারে তাহলে কিন্তু তার মানসিক বয়স কমবে বা বাড়বে। একটি শিশুকে জিজ্ঞাসা করা হয় তোমার নাম কি, তোমার বাবার নাম কি, এটা কিন্তু তার বয়স উপযোগী প্রশ্ন, কিন্তু তাকে কিন্তু জিজ্ঞাসা করা হয় না আচ্ছা বলো তো এখনকার যে বর্তমান পরিস্থিতি কোভিড-19 এই পরিস্থিতিতে আসলে আমরা কি করতে পারি, আমাদের কি স্কুল কলেজ খোলা উচিত, এই ধরনের প্রশ্ন কিন্তু তাকে করা হবে না। তার যে বয়স উপযোগী সেই বয়স উপযোগী সে প্রশ্ন যদি করা হয় এবং সে যদি উত্তর দিতে পারে তাহলে তার মানসিক বয়স ঠিক ধরা হবে। আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেলাম মানসিক বয়স, প্রকৃত বয়স। তাহলে দেখো এখানে আলোচনা করছিলাম মৃদু মানসিক প্রতিবন্ধকতা। সেখানে একজন ব্যক্তির মানসিক বয়স সাধারণত 8 থেকে 11 বছরের মধ্যে হয়। 8 থেকে 11 বছরের মধ্যে হয় কি হবে মানসিক বয়স। সে যতই বেড়ে উঠুক না কেন, তার বয়স হয়তো 20, 25, 30, কিন্তু তার মানসিক বয়স কখনো বাড়বে না, অর্থাৎ সে শিশুসুলভ আচরণই সে করবে। তাহলে তাদের আইকিউ কেমন হবে? তাদের আইকিউ থাকে 52 থেকে 69 মধ্যে। তোমাদের আইকিউ আসলে কত থাকে বের করে একবার দেখবে। তাহলে যারা মৃদু মানসিক প্রতিবন্ধী তাদের আইকিউ 52 থেকে 69 নিচে থাকে। যারা আসলে মানসিক প্রতিবন্ধী তাদের সবার আইকিউ 70 নিচে অবশ্যই থাকবে, 70 উপরে কোনোভাবে উঠবে না। তো এই যে মাত্রাগত দিক থেকে প্রথমে যাদের আইকিউ একটু ভালো থাকে তারা হচ্ছে 52 থেকে 69 মধ্যে, এই জন্য এদের বলা হয় যে মৃদু মাত্রায়, মৃদুভাবে এদের মধ্যে মানসিক প্রতিবন্ধকতা কাজ করে।
তাহলে এদেরকে যদি নামকরণ দেওয়া হয় তাহলে এদেরকে বলা হয় যে এরা শিক্ষা লাভের যোগ্য, অর্থাৎ মানসিক প্রতিবন্ধী রূপে আখ্যায়িত করা হয়। অর্থাৎ তারা কিছু দূর পর্যন্ত ক্লাস করতে পারে, কিছু দূর পর্যন্ত বিশেষ শিক্ষার মাধ্যমে, যেটা অটিস্টিক বেবিদের যেটা বিশেষ শিক্ষা দেওয়া হয়, মানসিক প্রতিবন্ধী স্কুল কিন্তু ফাউন্ডেশন স্কুল তৈরি হচ্ছে, যেখানে শিশুদেরকে বিশেষ ট্রেনিংয়ে বিশেষ শিক্ষার মাধ্যমে যদি তাদেরকে পড়ানো হয় তাহলে কিন্তু তারা কিছু দূর পর্যন্ত পড়াশোনা করতে পারে। অর্থাৎ এই মৃদু মানসিক প্রতিবন্ধী যারা, তাহলে তাদের বিশ্লেষণ যদি করি তাহলে তাদের প্রকৃত বয়স যাই হোক না কেন, মানসিক বয়স 8 থেকে 11 বছরের মধ্যে হবে এবং এদের আইকিউ 52 থেকে 69-এর মধ্যে সীমাবদ্ধ থাকে এবং এরা শিক্ষা লাভের যোগ্য। কিছুটা বিশেষ শিক্ষা প্রদানের মাধ্যমে এদেরকে কিছুটা পাঠদান করানো সম্ভব হয়, যার ফলে তারা কি হয়, টুকটাক কাজকর্ম কিন্তু করতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে মধ্যম মানসিক প্রতিবন্ধী। এদের মানসিক বয়সটা কেমন হয়, 4 থেকে 7 বছরের মধ্যে হয়। অর্থাৎ এরা যতই বড় হোক না কেন, আমি আগেও বলেছি যে প্রকৃত বয়সটা ঠিক আছে 30 হতে পারে, 40 হতে পারে, 50 হতে পারে, কিন্তু এদের মানসিক বয়সটা 4 থেকে 7 বছরের মধ্যে হয়। তাহলে চিন্তা করো, একজন ব্যক্তির মানসিক বয়স যদি 4 থেকে 7 বছরের মধ্যে হয় তাহলে তার মধ্যে কিন্তু 4 থেকে 7 বছরের শিশু সুলভ আচরণই কাজ করবে। তো এদের আইকিউ কি হয়, এদের আইকিউ 36 থেকে 51-র মধ্যে সীমাবদ্ধ হয় এবং এরা কিছুটা প্রশিক্ষণ লাভের যোগ্য, অর্থাৎ বিশেষ প্রশিক্ষণ দানের মাধ্যমে তাদেরকে দৈনন্দিন কাজে স্বনির্ভরশীল করে তোলা যায়। তারা হচ্ছে মৃদু মধ্য মানসিক প্রতিবন্ধী। এবার 3 নাম্বার হচ্ছে গুরুতর মানসিক প্রতিবন্ধী, যাদের আইকিউ 25 থেকে 35-এর মধ্যে, একবারে কম, 25 থেকে 35-এর মধ্যে সীমাবদ্ধ থাকে এবং এদেরকে পরনির্ভরশীল প্রতিবন্ধী বলা হয়। তাহলে দেখো, গুরুতর যারা, তারা কি হয়, এদের মধ্যে আসলে নির্ভরশীলতা খুব বেশি কাজ করে। এরা শিক্ষা লাভেরও যোগ্য না, প্রশিক্ষণ লাভেরও যোগ্য না, এরা একবারেই অন্যের উপর এদেরকে নির্ভর করতে হয়। আচ্ছা, এরপরে যারা, তাদের অবস্থা একবারে চরম, হ্যাঁ, তাদের অবস্থা একদম চরম এবং আইকিউ কি হয়, 20 এর নিচে থাকে। এদের আইকিউ একবারে 20 এর নিচে থাকে এবং এরা একদম শিশু, মানে এদের মানসিক বয়স যদি চিন্তা করা হয় তাহলে দেখা যাচ্ছে যে জন্ম পর শিশুরা যেরকম থাকে, শিশুদের লালন পালন করতে হয় সেরকম মানসিক বয়স থাকে। অর্থাৎ এদেরকে আজীবন পরাবলম্বী বলা হয়, খাওয়া দাওয়া থেকে শুরু করে কাপড় পরানো, মলমূত্র ত্যাগ করা, অর্থাৎ নিজেদের এই কাজগুলো সম্পাদন করতেও কিন্তু তারা অক্ষম। তাহলে চিন্তা করো, এরকম একটি শিশু বা একটি সন্তান যখন একটি পরিবারে জন্মগ্রহণ করে, সেই বাবা মা কিন্তু এদেরকে কিছুটা করতে করতে তাদের বোঝা মনে করে এবং পরিবারের বা অন্যান্য সদস্যরা বা আশেপাশের লোকজনরা কিন্তু তাদেরকে একটু হেয় হিসাবে প্রতিপন্ন করে। তারা হয়তো খুব বেশি দিন বাঁচতে পারে না এভাবে, তারপরেও যতদিন তারা টিকে থাকে এভাবেই কিন্তু তারা অন্যের উপর একবারে নির্ভরশীল হয়ে থাকে। অর্থাৎ সব কাজে কিন্তু তাদেরকে করিয়ে দিতে হয়। তো এই যে মানসিক প্রতিবন্ধকতার বা প্রতিবন্ধিতার যে আমরা শ্রেণী বিভাগটি আলোচনা করলাম 4টি, সেটা হচ্ছে মৃদু, মধ্যম, গুরুতর এবং চরম। সেক্ষেত্রে 2টা যেটা রয়েছে মৃদু বা মধ্যম, তাদেরকে শিক্ষা লাভের যোগ্য করে তোলা যায়, প্রশিক্ষণ লাভের যোগ্য করে তোলা যায়, কিন্তু যে 2জন গুরুতর বা চরম, তারা সামাজিকভাবে, পরিবারগতভাবে অনেকটাই অবহেলিত হয়ে থাকে। তো এই প্রতিবন্ধকতা কাটাতে হলে আসলে পরিবারের সহায়তা অনেক বেশি দরকার, অনেক বেশি ধৈর্যের দরকার। তো আমি যে আলোচনাটি আজকে করলাম, তো পুরো আলোচনা যদি একবার বিশ্লেষণ করি, সেটা হচ্ছে মানসিক প্রতিবন্ধকতা কি, মানসিক প্রতিবন্ধকতার বৈশিষ্ট্য এবং মানসিক প্রতিবন্ধকতার শ্রেণীবিভাগ নিয়ে এতক্ষণ আমরা আলোচনা করলাম। তো তোমরা এই আলোচনাটি বারবার দেখবে, বইয়ের সাথে মিলাবে এবং বই
আলোচনা মিলিয়েই তোমরা নিজেদের মতো করে আবার পড়ার চেষ্টা করবে। তো আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।